আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অধিকাংশই বেল আইকনে ক্লিক করছেন না। আপনারা গল্প শুনছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু বেল আইকনে ক্লিক করছেন না। এর ফলে কি হবে? এর ফলে নতুন গল্পগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। তাই আমার একান্ত অনুরোধ, অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেট সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে। আমাদের মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকার মাধ্যমে। অবশ্যই আমাদেরকে জয়েন করুন, আমাদের পরিবারের সদস্য হন। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন একটি বিশেষ গল্প। আজ আপনাদের জন্য থাকছে সুলেখক সাগর ঘোষের কলম থেকে একটি বিশেষ স্বাদের অ্যাডভেঞ্চার কাহিনী, অশান্ত প্রশান্ত। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, সাগর ঘোষের লেখা অশান্ত প্রশান্ত উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গোটা আকাশ এখন সেজে উঠেছে হলুদ রঙে। তার ওপর তুলির আঁচড়ে কেউ টেনে দিয়েছে লাল আর কমলা রং। তবে পশ্চিম আকাশ ভেসে যাচ্ছে রক্তিম আভায়। সমুদ্রের জলেও সেই আভা এঁকে দিচ্ছে লাল রঙা ঢেউ। আর দিগন্তে অর্ধনিমজ্জিত ঝিমিয়ে পড়া সূর্যটা আকাশ আর সমুদ্র দুটোকেই সমানভাবে উজ্জ্বল করে তুলছে। সমুদ্রের ঢেউয়ের মাথায় মাথায় ফেনার গায়ে লাগিয়ে দিচ্ছে শেষ বেলার আলো। তাতেই বিন্দু বিন্দু হিরে যেন চিকচিক করে উঠছে সেই ঢেউগুলোর মাথায়। প্রকৃতির অপার শোভায় ভেসে যাচ্ছে চারিদিক। আর দিগন্তে ডুবন্ত সূর্যের সামনে দিয়ে থেকে থেকে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে বিখ্যাত হোয়াইট সাইডেড ডলফিনের সারি। সিম্যানের ডেকের উপর জাহাজের একদম শেষ প্রান্তে রেলিংয়ে হেলান দিয়ে প্রকৃতির এই অপার সৌন্দর্য প্রত্যক্ষ করছে রজার আর ক্রিস্টিনা। আজ তাদের ছুটি কাটানোর পরিকল্পনাটা সত্যি দারুণ কেটেছে। আর দিনের শেষে এই সীমাহীন সমুদ্রের বুকে ভাসতে ভাসতে ডুবন্ত সূর্যের দৃশ্য তাদের কেমন যেন একটা অদ্ভুত মোহের বাঁধনে বেঁধে ফেলেছে। স্থির মুগ্ধ দৃষ্টিতে তারা শুধু তাকিয়ে আছে দূরের সেই ডলফিন সারিগুলোর দিকে। জাহাজের যাত্রীদের মধ্যে অনেকেই আছেন ডেকের ওপর, তবে তারা আছেন উল্টো দিকে। রজার আর ক্রিস্টিনা যেদিকটায় আছে সেদিকে আর কেউ নেই। রজার আর ক্রিস্টিনার মাঝে দূরত্ব আর একটু নেই বললেই চলে। রজার খুব ভালোভাবে বুঝতে পারছে ক্রিস্টিনাকে তার মনের কথা বলার জন্য এর থেকে ভালো সময় সে পাবে না। কিন্তু মনে একটা ভয় তো চলেই। যদি সে না বলে দেয় তাহলে কি হবে? এই একটাই ভয় পৃথিবীর কত তাবড় তাবড় পালোয়ান থমকে গেছে। আর রজার, সেও এই একটাই ভয়ে বারবার থমকে যাচ্ছে। এবার মনের সকল ভয়কে চেপে একরাশ সাহস বুকে ভরে একটা বড় দম ফেলে সে ধীরে ধীরে নিজের হাতটা রাখল ক্রিস্টিনার হাতের ওপর। ক্রিস্টিনার সাথে সাথে তাকালো রজারের দিকে। রজারের বুকের ঢিপঢিপানি লাফিয়ে বাড়ল কয়েক গুণ। কথা বলতে গিয়ে তুতলে গেল সে, তবু চুপ করল না। বলল, ক্রিস্টিনা, আই লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? যা হোক করে কথাগুলো বলল রজার। তারপর চুপ করে তাকিয়ে রইল ক্রিস্টিনার চোখ দুটোর দিকে। দেখল সেও একবার চুপ করে তাকিয়ে আছে তার দিকে। রজারের বুকের ধরফরানি আরও কিছুটা বেড়ে গেছে ইতিমধ্যে, সাথে ভয়টাও। ক্রিস্টিনা কোনো কথা বলছে না কেন? তাহলে সে কি প্রচণ্ড রেগে গেছে? সে কি তবে রজারকে ফিরিয়ে দেবে? অজস্র প্রশ্নের চাপে রজারের মাথাটা একটু একটু করে নিচু হয়ে গেল। তবে বেশিক্ষণ সেইভাবে রইল না। একটু পরেই ক্রিস্টিনার খিলখিলে হাসির শব্দে তড়িৎ বেগে মাথা তুলে তাকালো রজার। দেখল ক্রিস্টিনা প্রাণ খুলে হাসছে,
ডুবন্ত সূর্যের আলোয় ক্রিস্টিনাকে যেন আরো মোহময়ী লাগছে রজারের। হাসতে হাসতে সে বলল, বাবা, সাহসী স্টার রিপোর্টার রজার হ্যামসওয়ার্থের এই কথাটা বলতে শেষ পর্যন্ত এতগুলো বছর লেগে গেল। মানেটা তুমিও জানো রজার। কলেজে পড়ার সময় থেকে তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি বেশ বুঝতেই পারতাম। মেয়েদের এই ব্যাপারে এক্সট্রা একটা ক্ষমতা থাকে, জানো তো? আমি তো খুব ভালো করেই জানতাম তুমি আমাকে ভালোবাসো। এবার ক্রিস্টিনার চোখের কোণে সামান্য জল চিকচিক করে উঠল। সে বলল, কিন্তু তুমি তখন বা এখনো যেটা জানো না সেটা তবে শোনো, আমিও তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কথাটা শেষ করে ক্রিস্টিনা জড়িয়ে ধরল রজারের শক্ত পেশিবহুল দেহটাকে। নিজের মাথাটা রাখল তার বুকে। এদিকে রজারের অবস্থা খারাপ, তার শরীরটা থরথর করে কাঁপছে, পাথরের মতো স্থির হয়ে গেছে সে। নিজের দুটো হাত দিয়ে যে সেও ক্রিস্টিনাকে জড়িয়ে ধরবে সেটুকুও যেন সে করতে পারছে না। এবার যা হোক করে নিজের হাত দুটো দিয়ে সে জড়িয়ে ধরল ক্রিস্টিনাকে। সূর্য এতক্ষণে সম্পূর্ণভাবে ডুব দিয়েছে। আকাশের বুক থেকে দিনের শেষ আলোর বিন্দুও একটু একটু করে চলে যাচ্ছে। কালো আকাশের বুকে জেগে উঠছে অজস্র তারা। গোল চাঁদও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে ধীরে ধীরে। এদিকে সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন পরিণত হয়েছে দারুণ একটা সুরে। সব মিলিয়ে সমগ্র প্রকৃতি যেন মেতে উঠেছে রজার আর ক্রিস্টিনার মিলনে। 19শে ফেব্রুয়ারি 2023, রাত 11:15। আকাশে আজ চাঁদ বা তারার দল দুটোর কোনোটারই দেখা নেই। তার জায়গায় ঘন হয়ে জমেছে কালো মেঘের স্তর। হাওয়ার গতিও খুব একটা সুবিধের নয়, স্বাভাবিকের থেকে অনেকটা জোরেই বইছে সেটা। সমুদ্রের জলের রঙও এখন কালো। সেই জলও কিন্তু মোটেও শান্ত নয়। ঢেউয়ের মাপ ক্রমেই বাড়ছে, তাদের গর্জনও বাড়ছে পাল্লা দিয়ে। নির্ঘাত একটা ঝড় ধেয়ে আসছে। এবার কালো ঘন মেঘের বুক চিরে প্রচণ্ড শব্দ করে একটা বজ্রাঘাত হল। চারিদিক দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠল। প্রকৃতির রূপ মোটেও ভালো নয়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই মুষলধারায় নামল বৃষ্টি। সাপের মুখ ছেঁড়া বৃষ্টি যাকে বলে, ঠিক তেমন বৃষ্টি। সেই সাথে হাওয়ার গতি এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে উঠল। সমুদ্র আর বাতাস দুজনেই এবারে গর্জন শুরু করে দিল। পলকে প্রচণ্ড প্রলয়ের রূপ নিল প্রকৃতি। এবার সমুদ্রের মাঝেই হঠাৎ জন্ম নিল প্রচণ্ড একটা ঘূর্ণি। উত্তাল সমুদ্র এবার আরও উন্মাদ হয়ে উঠল। ক্রমে সেই ঘূর্ণি প্রকাণ্ড রূপ নিল। কোনো জাহাজ যদি এই ঘূর্ণির মাঝে পড়ত, নির্ঘাত সেটা এই ঘূর্ণির মাঝে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আর যদিও বা জাহাজটা বেঁচে যেত, তাহলেও এবারে যা ঘটল তাতে জাহাজ নিশ্চয়ই ধ্বংস হতো। এবার ঘূর্ণির মাঝখান থেকে জল ফুঁড়ে মাথা তুলতে শুরু করলো একটা কিছু। অন্ধকারে সেটা যে ঠিক কী তা বোঝার কোনো উপায় নেই। আরও কিছুক্ষণ বাদে জিনিসটা এবার প্রকাণ্ড একটা পাহাড়ের রূপ ধারণ করল। এরপর উত্তাল সমুদ্রের বিশালাকায় জলরাশি কাটিয়ে সেটা এগোতে শুরু করল সামনের দিকে। ঠিক এই সময় প্রচণ্ড একটা শব্দ করে চারিদিক কাঁপিয়ে বজ্রপাত হল। তার আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল চারিদিক। আর তাতেই এক পলকের জন্য দেখা গেল সমুদ্রের বুক চিরে সদ্য জেগে ওঠা জিনিসটাকে বিশালাকায় চলমান পাহাড় বা দ্বীপ বললে ভুল কিছু বলা হয় না। সিম্যান কন্ট্রোল সেন্টার, লন্ডন, রাত 11:45। লম্বা রুমটা, লম্বা লম্বা টেবিলে সারি দিয়ে বসানো অনেকগুলো কম্পিউটার, সবকটা স্ক্রিনই অন করা। এছাড়া গোটা রুমের দেওয়াল বলে কিছু দেখা যাচ্ছে না। সেখানেও বসানো বড় বড় স্ক্রিন, সেগুলোও অন। কম্পিউটারগুলো আর স্ক্রিনগুলোর দিকে এক পলক দেখলে মনে হবে সবকটাতেই একই চিত্র দেখাচ্ছে, আমাদের পৃথিবীর ম্যাপ। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে আদৌ তেমনটা নয়।
এটা ঠিক প্রায় সব কটাতেই ম্যাপটা দেখাচ্ছে, তবে সব কটাতেই কিছু না কিছু আলাদা আছে। কোনোটায় দেখা যাচ্ছে শুধু নীল জলরাশি, সেটাই কিন্তু ডাঙা বোঝা যাচ্ছে না। সেই নীলের মধ্যেই একটা সবুজ বিন্দু জ্বলছে আর নিভছে। আবার কোনোটায় গোটা ম্যাপটাই দেখা যাচ্ছে, তবে তার মধ্যেই একটা জায়গায় একটা সবুজ দাগ এদিক ওদিক বেঁকে বুঁকে এগিয়ে চলেছে। আবার কোনোটার স্ক্রিন একেবারে কালো, সেখানে শুধু একটা বড় সবুজ বৃত্ত জ্বলজ্বল করছে, আর তার মাঝে থেকে থেকে একটা লম্বা সবুজ দাগ বৃত্তটার পরিধি ধরে ঘুরছে। এসব ছাড়া ঘরটার মধ্যে আছে গোটা 30-এর মতো মানুষ। সকলেই বসে আছে এক একটা কম্পিউটারের সামনে, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনগুলোর দিকে। তবে এতগুলো মানুষ এই ঘরে একসাথে থাকার পরেও কারোর গলার শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে কিছু টিকটিক শব্দ আর কিবোর্ডে আঙুল চালনার শব্দ পাওয়া যাচ্ছে। একটা পিন পড়লেও মনে হয় সেই শব্দ স্পষ্ট শোনা যাবে। এবার আচমকাই ছন্দপতন হলো। ঘরটার শান্ত ভাবটা পলকে কোথায় যেন হারিয়ে গেল। এতক্ষণ যে টিকটিক শব্দটা খুব ক্ষীণভাবে হচ্ছিল, সেটা মুহূর্তের মধ্যে প্রচণ্ড বেড়ে উঠল, কেঁপে উঠল গোটা ঘরটা। যে কজন কম্পিউটারের সামনে বসে এক মনে কাজ করছিল, সকলেই এবার চিন্তিত বিস্মিত মুখে তাকালো রুমের দেওয়ালে লাগানো অনেকগুলো স্ক্রিনের মধ্যে সবচেয়ে বড় স্ক্রিনটার দিকে। সেটার ওপরে ম্যাপের ওপর দিয়ে এতক্ষণ একটা মাত্র সবুজ বিন্দু জ্বলছিল, কিন্তু এবার দেখা গেল সেই সবুজ বিন্দুটা থেকে বেশ কিছুটা দূরে হঠাৎ উদয় হয়েছে একটা লাল বিন্দু। সেটা কিন্তু স্থির নয়, সবুজ বিন্দুটাও স্থির নয়, তবে লাল বিন্দুটার গতি সবুজটার থেকে অনেক বেশি, আর সেটা সোজা এগিয়ে যাচ্ছে সবুজ বিন্দুটারই দিকে। এটা দেখার পর সকলের মুখেই একটা চিন্তার রেখা খেলে গেল। এবার দরজা খুলে চিন্তিত মুখে ঘরে এসে ঢুকলেন একজন বেশ বৃদ্ধ ভদ্রলোক। এনার নাম অ্যাড্রিয়ান গঞ্জালেস। ইনি এই কন্ট্রোল সেন্টারের চিফ। তিনি ঘরে ঢুকে চিন্তিত গলায় প্রশ্ন করলেন, কি হয়েছে কি? ঘরের মধ্যে থাকা লোকেদের মধ্যে একজন বললেন, স্যার, মনে হচ্ছে কিছু একটা সোজা এগিয়ে আসছে সিম্যানের দিকে, আর জিনিসটা মোটেও ছোট নয়। যদি ছোট কিছু হতো তাহলে আমাদের PI-50-তে এটা শো করতো না। মিস্টার গঞ্জালেস প্রশ্ন করলেন, কি হতে পারে? এবার আরেকজন উত্তর দিল, সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে জিনিসটা দারুণ গতিতে এগোচ্ছে। কিন্তু এমন চলতে থাকলে আধা ঘন্টার মধ্যে সিম্যানের সাথে এটা ধাক্কা লাগতে পারে। এই ধাক্কা কি আমাদের জাহাজ সয়ে নিতে পারবে? সেটাও এখন বলা সম্ভব নয়। জিনিসটা যখন জাহাজের 5 কিলোমিটারের মধ্যে আসবে তখনই জানা সম্ভব, কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করাটা কি ঠিক হবে? আপাতত জিনিসটা জাহাজ থেকে কতটা দূরে আছে? প্রায় 80 কিলোমিটারের মতো দূরে পূর্ব দিকে আছে, তবে এর গতি কিন্তু দারুণ। সিম্যানের সাথে কন্ট্যাক্ট করো জলদি। আমরা কোনো রিস্ক নিতে পারবো না। ক্ষতি হলে শুধু জাহাজের নয়, আমাদের দেশেরও বিশাল বড় ক্ষতি হবে। দেশের সকল বড় বড় ব্যক্তিরাই আছেন এই জাহাজে। কন্ট্যাক্ট করো ওদের, তাড়াতাড়ি সাবধান করতে হবে। গঞ্জালেসের কথা শেষ হওয়ার সাথে সাথে একজন কিবোর্ডের ওপর ঝড়ের গতিতে কয়েকবার আঙুল চালালো। তারপর একটা হেডফোন এগিয়ে দিল গঞ্জালেসের দিকে। তিনি সেটা কানে গলিয়ে মাইক্রোফোনের সামনে মুখ রাখলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ বাদে তিনি কিছু বলতে যাবেন, তার আগেই প্রচণ্ড সেই শব্দটা বন্ধ হয়ে গেল। সব কিছু যেমন আচমকা শুরু হয়েছিল, আবার শান্ত হয়ে গেল। জায়েন্ট স্ক্রিনটা থেকে লাল ডটটাও পলকে গায়েব হয়ে গেল। সকলেই চুপ, নিষ্পলক চোখে তাকিয়ে রইল স্ক্রিনটার দিকে। একটু পরে মিস্টার গঞ্জালেসের মুখে হাসি ফিরে এলো। তিনি কান থেকে হেডফোনটা টেবিলে রেখে একটা বড় দম ফেললেন। ঘরের বাকিদের চোখে মুখেও শান্ত ভাবটা ফিরে এলো। একজন বললেন, মনে হচ্ছে যেটা আসছিল সেটা দিক পরিবর্তন করে অন্যদিকে চলে গেছে, সেই কারণেই আমাদের র্যাডারের বাইরে চলে গেল। আপাতত আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না স্যার। মিস্টার গঞ্জালেসও একটা হাঁপ ছেড়ে বললেন, ওহ, থ্যাংক গড। ওকে গাইস, তোমরা তোমাদের কাজ আবার শুরু করে দাও। অল দ্য বেস্ট গাইস। তারপর চলে গেলেন রুম ছেড়ে। সিম্যান, রাত 12:20। এখন জাহাজের প্রতিটা যাত্রী তলিয়ে আছেন ঘুমের অতলে।
শুধু জেগে আছে যন্ত্রমানবের দল। ভাবলেশহীন মুখে তারা ঘুরে বেড়াচ্ছে জাহাজে। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাই চেক করছে তারা। জাহাজ পরিষ্কারের কাজটাও ওরা এই রাতের বেলাতেই করে। সব কিছু বেশ শান্তই আছে, তবে পুরোটাই শুধুমাত্র সিম্যানের ভেতরে। বাইরে এখন প্রকৃতি মেতে উঠেছে তাণ্ডব লীলায়। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে। আকাশে ছেয়ে আছে ঘন কালো মেঘ। তাদের বুকে আঁকা বাঁকা রেখা টেনে ঘন ঘন বিদ্যুৎ খেলে যাচ্ছে। প্রচণ্ড গর্জনে কেঁপে উঠছে চারিদিক। বিশাল বিশাল ঢেউ ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের বুকে। সেই বিশাল জলের দেওয়াল ভেদ করে এগিয়ে যাচ্ছে সিম্যান। বাইরে থেকে দেখলে মনে হবে জাহাজ প্রচণ্ড দুলছে, কিন্তু ভেতর থেকে কিন্তু তার কিছুই টের পাচ্ছে না এই জাহাজের যাত্রীরা। এমনভাবেই ডিজাইন করা সিম্যান। এছাড়া বাইরের প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বজ্রপাতের তীব্র শব্দ কিছুই কিন্তু জাহাজের ভেতরে থাকা কোনো যাত্রীর ঘুমে ব্যাঘাত ঘটাতে পারছে না। এর কারণ সিম্যানের আল্ট্রা মডার্ন টেকনোলজি। এই জাহাজে এমন ব্যবস্থাই করা আছে যে সমুদ্রের বুকে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, সাথে সাথে জাহাজ নিজেই নিজের চারিদিকে একটা বলয় তৈরি করে নেয়। এতে বাইরের শব্দ বা জল কিছুই ভেতরে আসে না। তবে ভেতর থেকে সব পরিষ্কার দেখা যায়। চাইলে শব্দ শোনার ব্যবস্থাও করা আছে, তবে এখন রাত বলে সেই ব্যবস্থা বন্ধ করা আছে। তবে এতে কিন্তু দম নেওয়ার কোনো সমস্যা হয় না, কারণ সেই সময় জাহাজের ভেতরেই কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা আছে। এবার হঠাৎ জাহাজের মধ্যেকার সকল শান্তি এক পলকে গায়েব হয়ে গেল। প্রচণ্ড একটা সাইরেনের শব্দে জাহাজের ভেতরটা কেঁপে উঠল, আর তার সাথেই টকটকে লাল আলো গোটা জাহাজময় জ্বলতে নিভতে শুরু করলো। ঠিক যেমনভাবে ডেঞ্জার সিগন্যাল দেওয়া হয় তেমনভাবে। এবার জাহাজের প্রায় সকল যাত্রীরই নিদ্রাভঙ্গ হলো। অনেকেই তাদের রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো চিন্তিত মুখে। রীতিমতো হই হট্টগোল বেঁধে গেল গোটা জাহাজময়। জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রবার্ট পিটারসন ও তার দলও ছুটে চলে এলেন সেখানে। যাত্রীদের প্রত্যেকের মনেই তখন একটাই প্রশ্ন, কি হচ্ছে এসব, কেনই বা হচ্ছে? মিস্টার পিটারসন সোজা চলে গেলেন কন্ট্রোল রুমে। সেখানে কিছুক্ষণ থাকার পর আবার ফিরে এসে বললেন, এখানে আমাদের রেডারের মধ্যে যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমাদের জাহাজের 5 কিলোমিটারের মধ্যেই বড় কিছু একটা এসছে, আর সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। তাই এই ওয়ার্নিং, চিন্তা করার কিছু নেই, বড় কোনো সামুদ্রিক প্রাণী হবে। আপনারা শান্ত হয়ে যান। আমাদের জাহাজের সেলফ ডিফেন্স বোর্ড দারুণ অ্যাক্টিভ। ধাক্কা যতই শক্তিশালী হোক না কেন, তা আমাদের জাহাজ সহ্য করে নেবে। মিস্টার পিটারসন কথাগুলো বললেন বটে, তবে তার কথায় তেমন একটা কাজ হলো বলে তো মনে হলো না। যাত্রীদের গুঞ্জন এতটুকুও কমল না। এদিকে লালবাতির দপদপানি বা সাইরেনের শব্দ দুটোর কোনোটাই এতটুকুও কমেনি, বরং বেড়েছে একটু। এবার আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একেবারে আচমকাই প্রচণ্ড একটা ধাক্কায় কেঁপে উঠল সিম্যান। এবারের ধাক্কাটা জাহাজের ভেতরেও প্রত্যেকে পরিষ্কার বুঝতে পেরেছে। গুঞ্জন এবার ধীরে ধীরে আতঙ্কের রূপ নিতে শুরু করল। হই হট্টগোল পরিণত হতে থাকলো চিৎকারে। আরও কয়েক সেকেন্ড পরে আরও একটা প্রচণ্ড ধাক্কা এসে লাগলো জাহাজে। এবার একটু ক্ষতিগ্রস্ত হলো জাহাজ। জাহাজের চারিদিকে এতক্ষণ যে বলয় ছিল সেটাই এবার একটা পাতলা ফাটল ধরল, আর এতে জাহাজের মধ্যেকার চিৎকার আরও বাড়তে থাকলো। মিস্টার পিটারসন আর তার দলের লোকেরা বাকিদের শান্ত করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাতে এতটুকুও কাজ হলো না। এই রকম সময় জাহাজের তলায় আরও একটা প্রচণ্ড ধাক্কা এসে লাগলো। তবে এবার পরিষ্কার বোঝা গেল জাহাজটা তলা থেকে ধীরে ধীরে ওপর দিকে উঁচু হয়ে উঠছে। প্রচণ্ড শব্দ করে এবার জাহাজের চারপাশের বলয় ভাঙতে শুরু করলো, আর প্রবল কাঁপুনিতে জাহাজের ভেতরেই সকলে ডিগবাজি খেতে শুরু করলো। কে যে কার গায়ের উপর গিয়ে পড়ল, কার হাড় ভাঙল, কিছুই বোঝা গেল না। সাথে পাল্লা দিয়ে বাড়ল চিৎকার। বাইরের প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাতের শব্দ সবই এখন সিম্যানের ভেতর শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে বৃষ্টির জল ভিজিয়ে দিচ্ছে সকলকে। জাহাজটাও এখন জল থেকে বেশ কিছুটা ওপরে উঠে গেছে। তার তলার বিশাল প্রপেলারটার হাঁপ এখন দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে আধুনিক টেকনোলজিতে তৈরি বিশাল জাহাজটার ঠিক মাঝ বরাবর তৈরি হয়েছে বিশাল একটা ফাটল।
এবার সেই ফাটল ধীরে ধীরে বাড়তে থাকলো। জাহাজটা একটু একটু করে দুভাগে ভাগ হতে শুরু করলো। যাত্রীদের চিৎকার কয়েক গুণ বেড়ে গেল। জাহাজ থেকে লোহা যেমন ভেঙে ভেঙে পড়তে শুরু করলো, তেমনি মানুষও পড়তে শুরু করলো। অনেকেই দেখতে পেল জলের তলা থেকে একটা প্রকাণ্ড পাহাড়ের মতো কিছু ঠেলে জাহাজটাকে জল থেকে ওপরের দিকে তুলছে। সেই পাহাড়ের গায়ে মানুষগুলো গিয়ে আছাড় খেয়ে পড়ে থেতলে যাচ্ছে তাদের শরীরগুলো। আবার কেউ কেউ পড়ছে জলে, কিন্তু তাদেরও কারোর কারোর গায়ের ওপর থেকে জাহাজের ভারী ভারী অংশ ভেঙে ভেঙে পড়ছে। একসময় জাহাজটা সম্পূর্ণ দুভাগে ভেঙে গেল। এদিকে সেই পাহাড়ও বাড়তে বাড়তে বিশাল দ্বীপের রূপ নিল। সিম্যানের যাত্রীদের মধ্যে কে বাঁচল আর কে মরল সেটা তখনই ঠিক বোঝা গেল না। অজস্র মানুষের চিৎকার আর আর্তনাদে ভরে গেল গোটা জায়গাটা। তবে প্রবল ঝড় বৃষ্টি আর বজ্রপাতের শব্দ তাদের সেই আর্ত চিৎকার বেশি দূর এগোতে দিল না। তবে জলে ডুবে মরতে হলো না কাউকে, কারণ সেই আধুনিক অতি উন্নত টেকনোলজি। জাহাজে ওঠার সময় প্রত্যেককে একটা করে রিস্ট ব্যান্ড দেওয়া হয়েছিল। জলে পড়ার সময় সকলের হাতের সেই রিস্ট ব্যান্ড তাদের কাজ দেখিয়েছে। সকলের শরীরেই একটা করে সেফটি জ্যাকেটের মতো আবরণ হয়ে গেছে তারা। এতে জলে কাউকেই ডুবতে হলো না, তবে কে যে কোথায় ছিটকে গেল সেটা আর কেউ জানল না। পুরো ঘটনাটা ঘটতে কিন্তু একেবারে অনেক সময় লাগলো তা কিন্তু নয়। বড় জোর মিনিট 4 লাগলো এত বড় একটা জাহাজ ভেঙে টুকরো টুকরো হতে। কতগুলো দেহ যে ওই উত্তাল সমুদ্রের বুকে হারিয়ে গেল সেটা আর কেউ জানতেও পারল না। জাহাজটা ভেঙে পড়ার আগেই জাহাজ থেকে কয়েকটা সেফটি বোটে কয়েকজন জাহাজ থেকে নামতে পেরেছিলেন। তারা কিছুক্ষণ পর ফিরে এসে যে কজন জলে ছিল তাদের বোটে তুলে নিলেন। তাও যে সকলকে তোলা গেল তেমনটাও নয়। কেউ কেউ ঠান্ডা কনকনে জলে ভেসে থাকতে না পেরে সেখানেই মরে গেল। কেউ আবার প্রচণ্ড ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে ছিটকে গেল সমুদ্রের বুকে। তবে যারা বেঁচে রইলেন তারা প্রায় সকলেই সেফটি বোটের সার্চ লাইটে পরিষ্কার দেখল দূরে সমুদ্রের জল চিরে বেশ তীর বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা প্রকাণ্ড দ্বীপের মতোই কিছু একটা। সেই দ্বীপের ওপর মাথা উঁচু করে আছে লম্বা পাহাড়ের চূড়া। বেশ কয়েকবার চেষ্টা করার পর ধীরে ধীরে নিজের চোখ দুটো খুলল রজার। সাথে সাথে এক রাশ আলো এসে ধাঁধিয়ে দিল তার চোখ দুটো। সাথে সাথে আবার সে বন্ধ করে নিল নিজের চোখ। একটু সময় নিয়ে আরও কয়েকবার পলক ফেলে চোখ খুলে ভালো করে চেয়ে দেখল রজার। ওপরে বিশাল উল্টো করার মতো আকাশ দিনের আলোতে স্পষ্ট। নীল আকাশের বুকে ভেসে যাচ্ছে হাজার হাজার সাদা মেঘের দল। এক ঝাঁক পাখি উড়ে গেল তার মাথার ওপর দিয়ে। সেগুলো কি পাখি রজার বুঝতে পারল না। তার দৃষ্টি এখনও স্পষ্ট নয়, থেকে থেকেই সেটা ঝাপসা হয়ে যাচ্ছে। এবার নিজের শরীরটা একটু নাড়িয়ে ওঠার চেষ্টা করল, আর সাথে সাথে প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। তার শরীরের প্রতিটা হাড় যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এতটুকু নড়ার ক্ষমতাও তার আর নেই। যন্ত্রণায় তার চোখ দুটো বেয়ে জল নেমে এলো। বিকৃত হয়ে গেল তার মুখ, কিন্তু যন্ত্রণায় কাতর হয়ে পড়ার মতো ছেলে সে নয়। তার বাবা তাকে ছোট থেকে এই শিক্ষাই তো দিয়েছেন, বিপদ যতই আসুক, সমস্যা যতই ঘন হোক, নির্ভীক চিত্তে তার মোকাবিলা করতে হবে। এবার একটা বড় দম নিয়ে শরীরের অবশিষ্ট সকল শক্তি একত্রিত করে নিজের শরীরটাকে তুলে পেছনে দুটো হাত দিয়ে ঠেক দিয়ে বসল রজার। কষ্ট করে ঘাড় ঘুরিয়ে তার চারপাশটা একবার দেখল, আর সাথে সাথে সাহসী রজার হেমসওয়ার্থের বুকও ধক করে উঠল। যেন মুহূর্তের মধ্যে তার সব কিছু থমকে গেল। এ কোথায় চলে এসেছে সে? এ কোন জগৎ? চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়ের চূড়া উঁচু হয়ে উঠেছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে পাহাড়গুলোর সবকটা নিরেট সবুজের চাদরে ঢাকা, কিন্তু বড় গাছ একটাও তার চোখে পড়ল না। সে যেখানে বসে আছে সেখানটা দেখল একবার রজার, আর বুঝতে পারল চারিদিকের সবুজটা আসলে কি। এটা শ্যাওলা। রজার যেখানে আছে সেটা দুটো ছোট চূড়ার ঠিক মাঝখানের জায়গা, তাই যা হোক করে উঠে বসতে পেরেছে রজার। এবারে তার সবটা মনে পড়ে গেল। গত রাতের সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কথা, জাহাজে প্রচণ্ড ধাক্কার কথা, জাহাজ ডুবির ঘটনা, সবটাই তার মনে পড়ে গেল।
জাহাজটা যখন ঠিক মাঝখান থেকে ফাটল ধরে ভাঙতে শুরু করেছিল, তখন রজারের মাথায় সবার আগে যেটা এসেছিল সেটা হচ্ছে ক্রিস্টিনার কথা। রজার খুব ভালো করে জানে ক্রিস্টিনা সাঁতার জানে না, কিন্তু অনেক চেষ্টা করেও সে ক্রিস্টিনাকে পেল না। ইতিমধ্যে জাহাজও প্রায় ভেঙে পড়েছে। জলের তলা থেকে হঠাৎ ঠেলে উঠতে থাকা পাহাড়ের গায়ে আছড়ে পড়তে শুরু করেছে মানুষ। রজার তখনও ক্রিস্টিনাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি খেয়ে সে নিচে পড়ল। ব্যাস, তারপর আর তার কিছু মনে নেই। সে যে বেঁচে আছে এটাই সবেমাত্র বুঝতে পারল রজার। ভালোবাসার মানুষটাকে সবেমাত্র নিজের করে পেয়েছিল সে, আর এরই মধ্যে সে হারিয়ে যাওয়ায় রজারের বুকের ভেতরটা হু হু করে উঠল। তার শারীরিক যন্ত্রণার থেকে কয়েক গুণ বেড়ে উঠল তার মানসিক পীড়া। ওর অজান্তে ওর দুচোখ বেয়ে নেমে আসতে লাগলো জলের ধারা। কিছুক্ষণ বাদে কষ্ট করে নিজের হাত দুটো দিয়ে চোখের জল মুছল রজার। না, ভেঙে পড়লে চলবে না। এমনও তো হতে পারে ক্রিস্টিনা বেঁচে আছে, কারণ ওর বেশ মনে আছে অনেকেই জলে পড়েছিল, আর হাতের ব্যান্ডটা তো জলে পড়ার সাথে সাথে প্রত্যেকের শরীরে সেফটি জ্যাকেট হয়ে গিয়েছিল। তাহলে ক্রিস্টিনা নিশ্চয়ই ডোবেনি, নিশ্চয়ই সে ভেসে ছিল। পরে নিশ্চয়ই তাকে কেউ উদ্ধার করেছে। না, বেঁচে যখন রজার আছে সেই জায়গা থেকে বেরিয়ে আবার নিজের পরিচিত জায়গায় ফেরার চেষ্টা করবে। এবার রজার উঠে দাঁড়াতে গেল, আর বুঝতে পারল তার ডান পায়ের হাড়টা খুব বাজেভাবে ভেঙেছে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। আবার বসে পড়ল শ্যাওলা জমা মাটির ওপর। আরও কিছুক্ষণ পর রজার আরেকবার চেষ্টা করল। এবার শত সহস্র যন্ত্রণা সহ্য করেও সে উঠে দাঁড়াল। তবে সামনের দিকে আরেকটা পা ফেলতেই প্রচণ্ড হড়কা শ্যাওলায় ঠাসা মাটিতে তার পা স্লিপ করে গেল। টাল সামলাতে না পেরে রজার এবার আরও নিচে গিয়ে পড়ল। তা প্রায় 10 ফুটের মতো ঘষতে ঘষতে গিয়ে পড়ল সে। তবে যতটা লাগবে বলে সে ভেবেছিল ততটা কিন্তু লাগল না। নিচের মাটি প্রচণ্ড নরম, আর এখানে আরও ঘন হয়ে জন্মে আছে নানান আগাছা। তবে একটাও কিন্তু রজারের চেনা বলে মনে হলো না। গদির মতো নরম করে রেখেছে গোটা জায়গাটা। অতটা ওপর থেকে পড়ায় রজারের শরীরে আগে থেকে থাকা ক্ষতস্থানগুলো ঝনঝন করে উঠল। সে সবচেয়ে বেশি যন্ত্রণা অনুভব করল ডান পায়ে। যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে উঠল পড়ে যাওয়ায়, কিন্তু তাও দমল না সে। আবার চেষ্টা করে উঠে দাঁড়ালো। এই জায়গাটায় দাঁড়াতে কোনো সমস্যাই হচ্ছে না। তার হাঁটু পর্যন্ত তো সেই নরম আগাছার গদির মধ্যেই ঢুকে আছে। শুধু বরফের মধ্যে দিয়ে যেমন করে হাঁটতে হয় তেমন করে হাঁটতে হবে তাকে। কিন্তু এই ভাঙা পা নিয়ে তেমনভাবে হাঁটাটা মোটেও সুখদায়ক হবে না। কিন্তু এদিকে থেমে গেলেও চলবে না, এই জায়গা থেকে তাকে বেরোতেই হবে। এবার মাটিতে বসে পড়ে নিজের জামাটা খুলে তার একটা হাতা ছিঁড়ে নিল রজার। পায়ের বুটটা খুলল, মোজাটা খুলল, আর নিজের ভাঙা পায়ের অবস্থা দেখে নিজেই একবার আঁতকে উঠল। পায়ের মাঝের দুটো আঙুলের হাড় ভেঙে উঁচু হয়ে উঠেছে। চামড়ার ওপর থেকেই সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। রজার একটা বড় দম নিয়ে জামার ছেঁড়া হাতাটা ভাঙা জায়গাটায় চেপে বাঁধল। যন্ত্রণায় কয়েকবার চেঁচিয়ে উঠল, কিন্তু তাও যা হোক করে চেপে কাপড়টা জড়ালো সে। তারপর আবার উঠে দাঁড়ালো। যন্ত্রণাটা একই রকম হচ্ছে, তবে টেনে বাঁধা থাকায় এবারে সে অন্তত হাঁটার চেষ্টা করতে পারবে। রজার তাই করল। লাগছে বটে, তবে এগিয়ে যেতে পারবে। রজার এবার তার চারপাশটা ভালো করে দেখে নিল। সত্যিই এক অদ্ভুত অজানা জগতে এসে পৌঁছেছে সে। চারপাশে শুধু লম্বা লম্বা সবুজ শ্যাওলায় ঢাকা পাহাড়, আর তার মাঝে বেশ বড় জায়গা জুড়ে এই সবুজ গদির মতো সমতল ভূমি। এই জায়গাটা বাকি জায়গার থেকে নিচু, তাই জলও আছে গদির তলায়। আর যদি কিছু থেকে থাকে তার সন্ধান রজার এখনো পায়নি। যাই হোক, জায়গাটা আগে ভালো করে ঘুরে দেখে নেওয়া দরকার। রজার তাই করল। এবার কষ্ট করে পা তুলে যা হোক করে সামনের দিকে এগোতে শুরু করল সে। একটা লাঠি হলে ভালো হতো, কিন্তু যতক্ষণ না সেটা পাওয়া যাচ্ছে ততক্ষণ এমনভাবেই এগোতে হবে তাকে। একুশে ফেব্রুয়ারি 2023, ইউকে আর্মি বেস ক্যাম্প।
এখনো কতজনকে উদ্ধার করা গেছে অফিসার? উদ্বিগ্ন স্বরে প্রশ্নগুলো করলেন জেনারেল কাইল ব্রড। তার চোখে মুখে চিন্তার ছাপ কালো মেঘের মতো ছেয়ে রয়েছে, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। সিম্যান ডোবার পর কেটে গেছে পুরো একটা দিন। সিম্যান কন্ট্রোল সেন্টার থেকে খবর পাওয়ার পরেই কাজ শুরু করে দেন তারা। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলায় তখনই হেলিকপ্টার পাঠানো সম্ভব হয়নি, কিন্তু সমুদ্রপথেই সেনা পাঠানো হয়। আজ সকালে আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারও পাঠানো হয়। কয়েকজন ছাড়া কিন্তু দুপুর পর্যন্ত তেমন উদ্ধারের কোনো খবর আসেনি। এখন রাত 11:30 বাজে। এদিকে ওপর মহল থেকেও জেনারেল ব্রডের কাছে ক্রমাগত চাপ আসছে, আর আসবে নাই বা কেন? জাহাজে যারা ছিলেন তারা তো কেউ জাতা মানুষ ছিলেন না। প্রত্যেকেই ছিলেন গণ্যমান্য, বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন সব ব্যক্তি। দেশের সম্পদ বললেও ভুল বলা হয় না। আর সবচেয়ে বড় কথা, প্রেসিডেন্টও ছিলেন ওই জাহাজে। তারও কোনো খোঁজ মেলেনি। সব মিলিয়ে জেনারেলের অবস্থা আপাতত চোখের জলে নাকের জলে হওয়ার মতোই বলা যায়। এবারে একজন সৈনিক অফিসার উত্তর দিলেন, না স্যার, এখনো আমাদের কাছে কোনো খবর আসেনি। তবে আমাদের সোলজাররা চেষ্টা করে চলেছে। কাউকে পাওয়া গেলেই আমরা খবর পাবো। আর সেই রহস্যময় দ্বীপটার কোনো সন্ধান পাওয়া গেছে কি? না জেনারেল, এই দ্বীপেরও কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। হেলিকপ্টার দরকার হলে আরো বেশি পাঠাও। তেমন হলে গোটা সমুদ্রটা আমাদের খুঁজে দেখতে হবে। এই রহস্যময় দ্বীপের রহস্য আমাদের ভেদ করতেই হবে। ওকে জেনারেল, এই দ্বীপের উদ্দেশ্যে আমরা 3টে আর্মি শিপ পাঠিয়েছি। সেখানে আমাদের সায়েন্টিস্টদের দল আছে। তারাও কিছু জানতে পারলে আমাদের জানাবেন। ওকে অফিসার, হারি আপ, হারি আপ। আমাদের কাছে কিন্তু বিশেষ সময় নেই। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। এই বলে জেনারেল ব্রড একই রকম চিন্তিত বিঘ্নিত মুখে হাইটেক কম্পিউটারে ঠাসা ঘরটা থেকে দরজা ঠেলে বেরিয়ে এলেন। KP-002, রাত 1টা। আপনি ব্যাপারটা এখনো বিশ্বাস করতে পারছেন ডক্টর ডেল পিয়েরো? বিশ্বাস করতে তো মন চাইছে না জেমস, কিন্তু না করেও তো উপায় নেই। চোখের সামনে ভিডিওটা তো এখনো চলছে, সেটাকে তো আর মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি না। সেটা অবশ্যই আপনি ঠিক বলছেন, কিন্তু সত্যি বলতে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এমনটাও হতে পারে। সমুদ্রের তলায় টেকনিক প্লেটের মধ্যে ধাক্কা হলে সমুদ্রের তলার মাটি প্রচণ্ড চাপে ওপর দিকে ঠেলে উঠে দ্বীপের জন্ম দেয় বটে, তবে সেক্ষেত্রে ভূমিকম্প অবশ্যই হবে। আর সেই কম্পন গোটা বিশ্বে বোঝা যাওয়া উচিত, কিন্তু এবারে তো তেমন কিছুই হয়নি। শেষ 1 মাসে তেমন কোনো ভূমিকম্পই ধরা পড়েনি। তাহলে এমন হঠাৎ দ্বীপের জন্মানোর কারণটা কি? ইউকে গভর্নমেন্টের যে 4টে আর্মি শিপ সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে সিম্যানের যাত্রী আর সেই রহস্যময় দ্বীপের খোঁজে, তারই একটা হচ্ছে KP-002। জাহাজটায় অনেক রকম আগ্নেয়াস্ত্র যোগ করা আছে। এছাড়া জাহাজটাও দারুণ শক্তপোক্ত। সমুদ্রের বুকে বিশাল বিশাল ঢেউ উপেক্ষা করে লড়াই করার জন্য এই সকল জাহাজের জন্ম। জাহাজের মধ্যে বেশ কিছু সৈনিকের সাথে আছেন ভূতত্ত্ববিদ ডক্টর প্যাট্রিক ডেল পিয়েরো, সমুদ্র বিশেষজ্ঞ অ্যালবার্ট জেফারসন, আর আছেন প্রফেসর জেমস হেডফিল্ড। ডক্টর ডেল পিয়েরো আর মিস্টার জেফারসন প্রায় সমবয়সী, দুজনেই 50-এর কোটা পার করেছেন। আর প্রফেসর জেমস হেডফিল্ড তাদের তুলনায় অনেকটাই ছোট, তার বয়স 40-এর মতো। এই আর্মি শিপে তারা এসেছেন সরকারের অনুরোধে। লক্ষ্য সেই রহস্যময় দ্বীপটাকে খুঁজে বের করা আর তার রহস্য ভেদ করার চেষ্টা করা। আপাতত জাহাজের ভেতরে বসে সিগারেট সহযোগে কফি পান করতে করতে কথা চলছে তাদের। বিষয় রহস্যময় দ্বীপটা। তাদের সামনেই একটা বেশ চওড়া স্ক্রিন, তাতে চলছে একটা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারের মধ্যেই ছলাৎ ছলাৎ করতে থাকা জল ফুঁড়ে ঠেলে উঠছে বিশাল কিছু একটা। সম্ভবত ক্যামেরাটা যে জিনিসটায় লাগানো ছিল সেটাকেও ঠেলে ওপরে তুলছে। একই ভিডিও বারবার রিওয়াইন্ডে চলছে। মিস্টার জেফারসন এবার বললেন, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, কিন্তু দ্বীপটা যে সমুদ্র থেকে উঠেছে সেটা অস্বীকার করার আর কোনো জায়গা নেই। এর আগেও আমি এমন খবর শুনেছি, তবে এবারের মতো এত পোক্ত প্রমাণ আমি আগে কখনো পাইনি। অনেকের মতেই দ্বীপ গজিয়ে ওঠার ব্যাপারটা আমিও মিথ্যে বলেই মনে করতাম, কিন্তু
এবারে আর ব্যাপারটা উড়িয়ে দিতে পারছি না। KP-002 উচ্চ গতি সম্পন্ন সিম্যান মোট 4 দিন সমুদ্রের বুকে ভেসেছিল। এই 4 দিনে সে যতটা পথ পার করেছিল, KP-002 একদিনেই তার অর্ধেকের বেশি পার করে চলে গেছে। যেখানে জাহাজ ডুবেছে সেখানে পৌঁছতে আর বেশি সময় লাগার কথাও নয়, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। দ্বীপটা এখন আর সেখানে নেই। এখন দ্বীপটাকেও খুঁজে বের করতে হবে। প্রফেসর হেডফিল্ড এবার মিস্টার জেফারসনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আপনি এমন কোনো দ্বীপের ব্যাপারে আগে কখনো শুনেছেন যে একটা দ্বীপ সমুদ্রের বুকে ক্রমাগত তার স্থান পরিবর্তন করতেই থাকছে, মাঝে মাঝে ঠেলে উঠছে? শুনেছেন আপনি? মানে আপনার কি মনে হয় এমনটা হওয়া কি সম্ভব? আমিও এটা ভেবে দেখেছি, পড়াশোনাও করেছি, তবে এমনটা হওয়া সম্ভব নয়। আমি তো এখানে আরো আশ্চর্য হচ্ছি। সমুদ্রের বুকে দ্বীপের জন্ম হতেই পারে, কিন্তু সেটা এমনভাবে ভেসে বেড়াচ্ছে কি করে? আচ্ছা, এটা আদেও কোনো দ্বীপ তো? মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বলতে চাইছি ওটা কোনো ডুবজাহাজ বা ওই জাতীয় কিছু নয় তো? বোকার মতো কথা বলো না। একটা ডুবো জাহাজ অত বড় হবে কি করে? আর তার মাথায় পাহাড়ি বা আসবে কোথা থেকে? এটা অন্য কিছু, সামথিং ডিফারেন্ট, যার রহস্য সভ্য জগৎ এখনও জানে না। আমাদের সেই রহস্যটাই খুঁজে বের করতে হবে। ডক্টর ডেলপিয়েরোর কথায় সম্মতি জানিয়ে বাকি দুজনও এবার একই কথা বললেন। তারপর মিস্টার জেফারসন প্রশ্ন করলেন, আচ্ছা, এবারে কাজের কথায় ফেরা যায়। আপনাদের কি মনে হচ্ছে, মানে দ্বীপটাকে কোথায় পাওয়া যেতে পারে? এই প্রশ্ন শুনে বাকি দুজন এবার একেবারে চুপ করে গেলেন। কিছুক্ষণ ভাবার পর প্রফেসর হেডফিল্ড বললেন, এটা খুবই কঠিন প্রশ্ন। তবে আমার মতে যেখানে ধাক্কাটা হয়েছিল সেখান থেকে খুব বেশি দূরে যায়নি দ্বীপটা। বাকি জাহাজ আর হেলিকপ্টারগুলোর সাথে আমাদের কন্ট্যাক্ট করে তাদের সাহায্যও নিতে হবে। জাহাজটা খুব ভালো করে আমাদের খুঁজে দেখতে হবে। বেশ, তাহলে দেরি করে আর লাভ নেই। বাকিদের সাথে যোগাযোগ করা যাক। কাল সকাল হলেই কাজে লেগে পড়া যাবে, বললেন ডক্টর ডেলপিয়েরো। প্রফেসর হেডফিল্ড ও মিস্টার জেফারসনও সহমত প্রকাশ করলেন। তারা বাকিদের সাথে যোগাযোগ করা শুরু করলেন। দ্বীপটায় রজারের একটা গোটা দিন কেটে গেছে, অন্তত তার জ্ঞানত অবস্থায়। দ্বীপটার জল আর আগাছায় ভরা গোল জায়গাটার পুরোটা ঘুরে দেখতে তার খুব বেশি সময় লাগেনি। পাটা ঠিক থাকলে হয়তো অত সময়ও লাগতো না। সন্ধ্যের আগেই গোটা জায়গাটা দেখে নিয়েছিল সে। জায়গাটা একদমই গোল, বৃত্তের পরিধি ধরে সোজা উঠে গেছে লম্বা লম্বা পাহাড়। সেগুলো শ্যাওলায় ঢাকা, দারুণ পেছল। ক্লাইম্বিং করার সরঞ্জাম ছাড়া বেয়ে ওঠা এক প্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু সেখানে না চড়লেও এই দ্বীপ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। পাহাড়ের ওপর চড়লেই যে মুক্তি পাওয়া যাবে এমনটা নয়। তবে সমুদ্রে কোনো জাহাজ দেখতে পেলে তাকে অন্তত কোনোভাবে ডাকার চেষ্টা তো করা যাবে। তাও যদি না হয়, রজার ঠিক করেছে সে জলে ঝাঁপ দেবে। হ্যাঁ, ঝাঁপ দেবে ওই প্রশান্ত মহাসাগরের বিপুল জলরাশির বুকে। ভরসা শুধু হাতে থাকা সিম্যান থেকে পাওয়া লাইফ সেভিং ব্যান্ড আর ঈশ্বর। যেখানে ইচ্ছে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেলবে। কিন্তু তার জন্য তো পাহাড়ে চড়তে হবে, কারণ তাছাড়া জলের কাছে যাওয়ার মতো এই দ্বীপে আর একটাও জায়গা নেই। চারিদিকের উঁচু উঁচু দেওয়াল একেবারে ছিদ্রহীন। দ্বীপটায় এই একদিনে আরও একটা ব্যাপার লক্ষ্য করেছে রজার। এই দ্বীপের পাহাড়গুলো কিন্তু ঠিক পাথুরে নয়, কেমন যেন ভেজা ভেজা, একটু চাপ দিলেই খসে পড়ে। এছাড়া দ্বীপটায় ক্রমাগত একটা কম্পন চলতে থাকে। প্রতিটা কম্পনের মাঝে নির্দিষ্ট সময়ের ব্যবধান আছে, সাথে অদ্ভুত একটা শব্দ হচ্ছে ক্রমাগত। থেকে থেকে জোরালো ভূমিকম্প বেশ কয়েকবার হয়েছে। এছাড়া দারুণ একটা আষ্টে গন্ধ আছে এই দ্বীপে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই দ্বীপেরই একটা জায়গায় বেশ বড় মাপের একটা গর্ত রজার আগের দিনই দেখেছে। সম্ভবত জাহাজের সাথে এই দ্বীপের ধাক্কা লাগার সময় গর্তটায় তৈরি হয়েছে। সে যাই হোক, গর্তটার ভেতরে আগের দিনের শেষ আলোয় রজার রক্ত আর মাংসের ডেলা দেখতে পেয়েছে। দ্বীপটায় রজার বেশ কিছু মৃতদেহ
আর রোবটের ধ্বংসাবশেষও দেখেছে। হতে পারে ওই গর্তের কাছে কোনো মানুষ থেতলে গিয়েছিল, তারই রক্ত মাংস সে দেখেছে। কিন্তু ব্যাপারটা তার কাছে দারুণ অদ্ভুত লেগেছে। আজ রজার ঠিক করেছে প্রথমে আরেকবার যাবে সেই গর্তটার কাছে, আরেকটু ভালো করে জায়গাটা তাকে দেখতেই হবে। আর দ্বিতীয় কাজটা হলো পাহাড়ে চড়ার একটা রাস্তা তাকে খুঁজে বের করতে হবে। তার লক্ষ্য আগের দিন যেমন খাঁজে সে আটকে গিয়েছিল তেমনই খাঁজ পরপর আছে এমন একটা জায়গা খুঁজে বের করা। দ্বীপে পড়ে থাকা জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে থেকে একটা লম্বা লোহার রড জোগাড় করেছে রজার। সাথে কিছু ছোট সরু আর ছুঁচলো লোহার পাতও জোগাড় করেছে সে। খাঁজ কাটা জায়গাটা পাওয়া গেলে এগুলোকে সঙ্গী করেই ওপরে ওঠার একটা চেষ্টা সে করবে। ভোর হয়েছে কিছুক্ষণ আগেই। রজারও তার পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দিয়েছে। পাহাড়ের গা ধরে এগোচ্ছে গর্ত হয়ে থাকা জায়গাটার দিকে। লম্বা রডটা পাওয়ায় সেটায় ভর দিয়ে হাঁটতে রজারের একটু সুবিধে হচ্ছে। এগোচ্ছেও তাড়াতাড়ি। এই দ্বীপে এখনো জীবজন্তুর দেখা সে পায়নি, সামান্য পাখিও তার নজরে পড়েনি। এটাও বেশ বিস্ময়কর লেগেছে তার কাছে। তাহলে কি দ্বীপটা একদম নতুন? এখানে কি এখনো বসবাস শুরু করেনি প্রাণী জগৎ? তাহলে কি এই বিশাল পৃথিবীর বুকে সদ্য জেগে ওঠা কোনো এক দ্বীপের সেই প্রথম অধিবাসী? এই সব ভাবতে ভাবতে এগোচ্ছিল রজার। উঁচু দেওয়ালের উল্টো দিকে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ আসছিল তার কানে, আর তার সাথে এই দ্বীপের নিজস্ব সেই ধূপ ধূপ শব্দ। দ্বীপের নিজস্ব অল্প কম্পনটাও সে বুঝতে পারছিল, কিন্তু এবার আচমকাই সেই কম্পন মুহূর্তের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। আগের দিন রাতেও এমন দুবার হয়েছে। রজার জানে এমন হলে উঁচু উঁচু পাহাড়গুলোর ওপর থেকে মাটির বড় বড় চাঁই খসে পড়ে। ভিজে ভিজে হলেও অত ওপর থেকে সেগুলোর একটাও যদি গায়ে পড়ে তাহলে মৃত্যু অনিবার্য। রজার আর দেরি করল না। যা হোক করে পা চালিয়ে পাহাড়ের কাছ থেকে বেশ কিছুটা সরে গিয়ে আগাছার নরম গদির ওপরে দুহাতে মাথা ঢাকা দিয়ে শুয়ে পড়ল। শোয়ার ঠিক আগের মুহূর্তে আরও একটা শব্দ তার কানে এলো। শব্দটা তার চেনা, হেলিকপ্টারের শব্দ। কিন্তু ভূমিকম্প কয়েক সেকেন্ডে যে রূপ নিল তাতে হেলিকপ্টারের উদ্দেশ্যে চেঁচানোর উপায় তার কাছে রইল না, আর চেঁচিয়ে লাভও হতো না। হেলিকপ্টারটা অনেকটা ওপর দিয়ে যাচ্ছে। এপারে ঢেউ ভাঙার যা শব্দ তাতে পাইলটের কাছে শব্দ পৌঁছানোর কোনো উপায় নেই। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়তো করা যেত রডের ওপর জামা লাগিয়ে, কিন্তু তার জন্য তো সোজা হয়ে দাঁড়াতে হবে। সেই সুযোগ রজার পেল না। KP-002 সকাল 8টা। হ্যালো, হ্যাঁ বলছি। কি বলছেন? পাওয়া গিয়েছে? হো গ্রেট, ইয়েস উই আর কামিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। কথাগুলো বলে টকিং ডিভাইসটা সরিয়ে রাখলেন ডক্টর ডেল পিয়েরো। তার চোখ জল করছে এখন, মুখও উজ্জ্বল। প্রফেসর হেডফিল্ড আর মিস্টার জেফারসন তার দিকে তাকিয়ে আছেন জিজ্ঞাসু চোখে। মিস্টার জেফারসন এবার প্রশ্ন করলেন, কি হয়েছে ডক্টর ডেল পিয়েরো? ডক্টর এবার আনন্দে উচ্ছ্বসিত গলায় বললেন, দ্বীপটাকে লোকেট করা গেছে। এই একটু আগে হেলিকপ্টার থেকে দ্বীপটাকে দেখতে পাওয়া গিয়েছে। সেটা এখন অ্যাক্সিডেন্টের জায়গা থেকে উত্তর পূর্ব দিকে আরও 600 কিলোমিটার মতো দূরে চলে গেছে। আপাতত দ্বীপটা স্থির, তবে কতক্ষণ যে সেটা স্থির থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। ডক্টর ডেল পিয়েরোর কথাগুলো শুনে আনন্দে লাফিয়ে উঠলেন প্রফেসর হেডফিল্ড ও মিস্টার জেফারসন। প্রফেসর বললেন, তাহলে এখনই আমাদের ক্যাপ্টেনের সাথে কথা বলা উচিত। দ্বীপটার কাছে আমাদের যত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হবে। শান্ত হও জেমস, ক্যাপ্টেন সবটাই জানেন, আর তিনি আমাদের সেই দ্বীপের দিকে নিয়ে যাচ্ছেন। এখন তার সাথে কথা বলে আমাদের জানতে হবে আমরা কতক্ষণের মধ্যে দ্বীপটার কাছে পৌঁছতে পারবো। বেশ, তবে তাই চলুন। তিনজনেই এবার কেবিন থেকে বেরিয়ে এগিয়ে গেলেন ক্যাপ্টেনের কেবিনের দিকে। এই জাহাজটার ক্যাপ্টেনের নাম এরিক ম্যাকলাম। মধ্য 30-এর শক্তিশালী ব্যক্তি, সৈনিক সুলভ ভদ্র আচরণ। ডক্টর এবারে তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, ক্যাপ্টেন, দ্বীপটার কাছে পৌঁছতে আমাদের আর কত সময় লাগতে পারে? ক্যাপ্টেন বললেন,
দেখুন, যেখানে ধাক্কাটা হয়েছিল সেখান থেকে আমরা এখনও প্রায় 700 কিলোমিটার দূরে আছি। আর যা খবর পেয়েছি তা অনুযায়ী দ্বীপটা আরও 600 কিলোমিটারের মতো উত্তর পূর্বে আছে। দ্বীপটার কাছে আমরা গিয়ে পৌঁছবো কালকে সকালবেলা। এই কথাটা শুনে ওনারা তিনজনেই এবার একটু ঝিমিয়ে গেলেন। মিস্টার জেফারসন বললেন, একটু তাড়াতাড়ি যাওয়ার কি কোনো উপায় নেই? ক্যাপ্টেন কোনো বিনয় প্রকাশ না করেই বললেন, না, আমরা এই জাহাজের সর্বোচ্চ গতিতে গেলেও সেখানে কাল সকালের আগে পৌঁছতে পারবো না। আই এম সরি, আমি এর জন্য অত্যন্ত দুঃখিত। কথা শেষ করে ক্যাপ্টেন আবার নিজের কেবিনে ঢুকে গেলেন। ডক্টর ডেল পিয়েরো, মিস্টার জেফারসন আর প্রফেসর হেডফিল্ডও আর কিছু বলার সুযোগ না পেয়ে বেজার মুখে ফিরে এলেন তাদের কেবিনে। ভূমিকম্পটা থেমেছে একটু আগে। আগের দিনও প্রচণ্ড ভূমিকম্প দেখেছে রজার, তবে আজকেরটা যেন বড্ড বেশি শক্তিশালী আর বেশিক্ষণ ধরেই চলল। পাহাড়গুলো থেকেও যে পরিমাণ মাটি পড়েছে সেটা আগের দিনের দুটো ভূমিকম্পে যতটা পড়েছিল তার সমান। যাই হোক, ভূমিকম্প থামলে রজার আবার হাঁটতে শুরু করেছে। তার দৃষ্টি পাহাড়গুলোর গায়ে একদম স্থির, কারণ ভূমিকম্পে পাহাড়গুলো থেকে মাটি যেমনভাবে ভেঙে পড়েছে তাতে এবারে অন্তত পাহাড়ে চড়ার মতো একটা না একটা জায়গা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। রজার সেটাই খুঁজছে। ভূমিকম্পের সময় মাটিতে শুয়ে পড়ার আগে সে হেলিকপ্টারের শব্দ স্পষ্ট শুনেছে। সিম্যান কোনো মামুলি জাহাজ ছিল না, আর তার যাত্রীরাও যে তা ছিলেন না। গভর্নমেন্ট নিশ্চয়ই সার্চিং টিম পাঠিয়েছে। ওই হেলিকপ্টারটাও নির্ঘাত তাদেরই ছিল। এর মানে আবার আসবে হেলিকপ্টার। তাদের দৃষ্টি রজারকে আকর্ষণ করতেই হবে। পায়ের আর শরীরের ক্ষতগুলো এবার ধীরে ধীরে বিষিয়ে উঠছে। বেশি দিন এমনভাবে থাকলে মৃত্যু নিশ্চিত। খাবার জল কিচ্ছু নেই এই দ্বীপে। এখানে বেঁচে থাকা অসম্ভব। পাহাড়ে তাকে চড়তেই হবে। আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর গর্ত হওয়া জায়গাটার কাছে পৌঁছল, আর জায়গাটাকে দেখে বিস্ময়ে সে হতভম্ব হয়ে গেল। যে জায়গাটা সে কাল দেখে গেছে বিশাল একটা গর্ত, সেখান থেকে রক্ত আর ডেলা ডেলা মাংস ভর্তি হয়ে রয়েছে, সেই জায়গাটারই একদিনে এতটা পরিবর্তন কি করে হতে পারে? এখন জায়গাটায় রক্ত বা দলা পাকানো মাংসের কিচ্ছু নেই, এমনকি গর্তটাও দেখা যাচ্ছে না। তবে গর্তটা যে ছিল সেটা এখনো বোঝা যাচ্ছে। গর্তটার ঠিক ওপরেই তৈরি হয়েছে সাদা রঙের একটা পর্দা, সেটাই গর্তটাকে ঢেকে দিয়েছে। রজার এবার ধীরে ধীরে গর্তটার কাছে এগিয়ে গেল। তারপর তার হাতে ধরা রডটা দিয়ে সাদা পর্দাটার উপর কয়েকবার টোকা মারল। ঠক ঠক করে শব্দ হলো। রজার এবার রডটা রেখে হাত দিল সেই সাদা পর্দাটার উপর। কয়েকবার জোরে জোরে চেপে দেখল পর্দাটা খসখসে আর বেশ শক্ত। আরও বেশ কিছুক্ষণ গর্তটা আর জায়গাটা পরীক্ষা করার পর রজার এবার উঠে দাঁড়ালো। না, এই গর্তের রহস্যের সমাধান করা তার কম্য নয়, তাই ফালতু সময় নষ্ট করল না। আর সে আবার এগোতে শুরু করলো সামনের দিকে, পাহাড়ের গায়ে ফাটল বা খাঁজের উদ্দেশ্যে। তবে এখন রজারের হাঁটতে অনেক বেশি সমস্যা হচ্ছে, পায়ের জন্য তো অবশ্যই। এছাড়া সে পরিষ্কার বুঝতে পারছে দ্বীপটার যে স্বাভাবিক কম্পন সেটা আগের থেকে বেশ কিছুটা বেড়েছে। রীতিমতো কম অক্ষমতার ভূমিকম্পের রূপ নিয়েছে এখন সেটা। ধূপ ধূপ শব্দটাও এখন অনেকটা বেশি বেড়েছে, কিন্তু তবুও সে থামেনি। থামলে যে চলবে না। তার বাবা তাকে শিখিয়েছেন শরীরের শেষ ক্ষমতা পর্যন্ত বাঁচার চেষ্টা করতে হয়, এটাই জীবন, সেটাকে থামিয়ে দেওয়া পাপ। রজারও থামবে না। যতক্ষণ না মৃত্যু তার আত্মাটাকে দেহচ্যুত করে নিয়ে চলে যাচ্ছে ততক্ষণ সে থামবে না, বাঁচার চেষ্টা করতেই থাকবে। কিন্তু শেষ পর্যন্ত যদি সে সত্যি মরে যায় তাহলে এই বিশাল সীমাহীন নীল দানবের বুকে হঠাৎ জেগে ওঠা এক দ্বীপের মধ্যে পড়ে থাকা তার দেহটাকে কেউ কি খুঁজে পাবে? তার বাবা মা আর ক্রিস্টিনার সাথে কি তার কোনোদিন আর দেখা হবে? এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো রজার। ওর চোখের সামনে এই এক মুহূর্তের মধ্যে পরপর কয়েকটা মানুষের মুখ ভেসে উঠল। তার বাবা মা, ক্রিস্টিনা, মিস্টার প্যাটিনসন, তার আরও কয়েকজন বন্ধু। এদের সাথে কি আর কখনো দেখা হবে না তার? 2 দিন চলছে, একটা দানা খাবার বা জল কিচ্ছু পড়েনি তার পেটে। এমনভাবে আর কদিনই বা বাঁচবে সে? নিজের খেয়ালেই হারিয়ে যাচ্ছিল রজার। হুঁশ এলো একটা শব্দে,
হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ। রজার সাথে সাথে মাথা উঁচু করে ওপর দিকে তাকালো। দেখতে পেল সত্যিই একটা হেলিকপ্টার তার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। দুহাত তুলে চেঁচাতে শুরু করলো রজার। এই এই হেল্প হেল্প প্লিজ হেল্প হেল্প, এই যে আমি এখানে, হেল্প মি প্লিজ, আমি এখানে আটকে পড়েছি, আমাকে বাঁচান, হেল্প হেল্প। রজার অনেকক্ষণ ধরে চেঁচালো, কিন্তু হেলিকপ্টারের পাইলটের কানে তার চিৎকার পৌঁছলো বা তাকে সে দেখতে পেল বলে মনে হলো না। যেমনভাবে সেটা উড়ে এসেছিল তেমনভাবেই উড়ে চলে গেল। রজারের চোখের আড়াল হওয়ার পরেও সে বেশ কিছুক্ষণ সেই হেলিকপ্টারের শব্দ পেল। শব্দটা একেবারে মিলিয়ে গেলে রজার আবার হাঁটা শুরু করলো। পাহাড়ে চড়ার পথ তাকে খুঁজে বের করতেই হবে। হেলিকপ্টারের দেখা পেয়ে তার মন থেকে হারিয়ে যেতে থাকা সাহসটাকে পুনরায় সে ফিরিয়ে আনলো। সকলের সাথেই সে আবার দেখা করবে, তাকে দেখা করতে হবে। নতুন করে সাহস ফিরে পেয়ে আবার জোর কদমে কাজে লেগে পড়ল রজার। খুব ধীরে ধীরে চোখ খুলল রজার। দিনের আলো ঝাঁপিয়ে পড়ল তার দুই চোখে। দুহাত টেনে একটা আলিস্যি ভাঙল। দুটো বড় বড় হাই তুলল। শরীরের ক্ষতগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। পাটা তো ফুলে একেবারে যাতা অবস্থা। আগের দিন অনেক রাত পর্যন্ত হেলিকপ্টারের শব্দ পেয়েছে রজা। প্রতিবারই সে চিৎকার করেছে, চেঁচিয়ে চেঁচিয়ে তার গলা ধরে গেছে, কিন্তু একটা হেলিকপ্টারও থামেনি। শেষ রাতের কুচকুচে কালো আকাশের বুকে মিটমিট করতে থাকা তারাগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে সেটা আর তার মনে নেই। লম্বা বড় রডটার উপর ভর দিয়ে এবার উঠে দাঁড়ালো রজার। আর অপেক্ষা করার সময় নেই। আগের দিন পাহাড়ে চড়ার জন্য যেমন জায়গা খুঁজছিল রজার, তেমন জায়গা সে পেয়ে গেছে, তবে সেটা একদম দিনের শেষে। আলো আর পাহাড়ে চড়ার মতো শক্তি দুটোর কোনোটাই তার কাছে তখন ছিল না, তাই আর চড়তে পারেনি। তবে এখন আর সময় নষ্ট করে লাভ নেই। আজ এই পাহাড়ে সে চড়বেই। ভাঙা পা আর ক্ষতবিক্ষত শরীর নিয়ে কতটা চড়তে পারবে সেটা সে নিজেও জানে না, কিন্তু চেষ্টা তাকে করতেই হবে। পাহাড়ের নরম মাটির দেওয়ালে তৈরি বড় ফাটলটা ধরে সে এবার চড়তে শুরু করল। এই গোটা দ্বীপে গোল করে উঁচু হয়ে থাকা পাহাড়ের দেওয়ালের মধ্যে এই একটাই সুবিধাজনক ফাটল খুঁজে পেয়েছে রজার। আর এই পাহাড়টাও বাকিগুলোর থেকে ছোট, সম্ভবত ভূমিকম্পেই ভেঙে পড়েছে। পাহাড়ে চড়ার প্রশিক্ষণ রজারের নেওয়া আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু ক্রমাগত কম্পন চলতে থাকা এই দ্বীপে ভাঙা পা আর ধুঁকতে থাকা শরীর নিয়ে পাহাড় চড়তে তার অবস্থা আরও কাহিল হয়ে যাচ্ছে। ছোট লোহার পাত দুটোকে আইস অ্যাক্সের মতো করে নরম মাটিতে গেঁথে দিচ্ছে রজার। তারপর বড় রডটাকে সাপোর্ট করে খুব সাবধানে ফাটলের খাঁজে পা ফেলে ধীরে ধীরে ওপরে উঠছে সে। তবুও থেকে থেকে শরীরটা যন্ত্রণায় কেঁপে উঠছে, চিৎকার করছে সে, তবুও থামছে না। KP-002, ভোর 7:30। দিনের আলো ফুটেছে মাত্র কিছুক্ষণ আগে। পূর্ব আকাশ এখন ভেসে যাচ্ছে নতুন দিনের সূর্যের আলোর ছটায়। বিশাল সমুদ্রের জলও এখন চিকচিক করছে তার আলোতে। ঢেউয়ের মাথায় থাকা ফেনাগুলোর ওপর আলো পড়ে ছিটকে যাচ্ছে চারিদিকে। ঘুমিয়ে থাকা প্রকৃতি একটু একটু করে জেগে উঠছে। কুয়াশাও এখনও পুরোপুরিভাবে কাটেনি, বরং বেশ ঘন। সামনের দিকে কিছু ঠিক করে দেখতে পাওয়া বেশ সমস্যার। এই কুয়াশা কাটিয়ে ইউকে সরকারের উচ্চগতি সম্পন্ন আর্মি জাহাজ KP-002 এগিয়ে চলেছে সামনের দিকে। কেবিনের লোহার দরজাটা ঠেলে খুললেন KP-002 এর ক্যাপ্টেন এরিক ম্যাকেলাম। ঘরের মধ্যে ডক্টর ডেল পিয়েরো, মিস্টার জেফারসন আর প্রফেসর হেডফিল্ড নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। তাদের উদ্দেশ্যে ক্যাপ্টেন বললেন, জেন্টলম্যান, আমরা 3 ঘন্টার মধ্যেই দ্বীপটার কাছে পৌঁছে যাব। আপনারা তৈরি হয়ে নিন। তারপর আবার কেবিনের দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন। এদিকে এই কথাটুকু শোনা মাত্র ঘরে নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন তিনজনেই এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়ালেন। ব্যাস, তাহলে আর দেরি করে কাজ নেই, চলুন তৈরি হয়ে নেওয়া যাক। এখনো 3 ঘন্টার সময় আছে, তৈরি হতেও বেশি সময় লাগবে না।
তার থেকে আসুন আগে ঠিক করে নেই কাজটা কেমনভাবে শুরু করা হবে। প্রথমে দ্বীপটাকে বাইরে থেকে ভালো করে দেখে নিতে হবে, তারপর বাকি কাজ। বাকি দুজনও এই কথায় সম্মতি জানালেন। এরপর আবার নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন হয়ে গেলেন। এত বছর ধরে যে দ্বীপ রহস্যের আড়ালে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল, এত বছর পর সেই রহস্যের চাদর সরানোর সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই আর হাতছাড়া করা যাবে না। এই দ্বীপের রহস্য এবার ভেদ করতেই হবে। কতক্ষণ ধরে যে দারুণ চেষ্টা করে নিজের সহ্যের সীমায় গিয়ে পাহাড়টা চড়েছে রজার, সেটা সে জানে না। তবে এটুকু জানে, যখন সে চড়া শুরু করেছিল তখন দিনের আলো ফুটলেও সূর্যের দেখা সে পায়নি। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা ছিল, আর এখন সূর্য খুব ভালো করেই দেখা যাচ্ছে। কুয়াশার লেশ মাত্র নেই, রীতিমতো রোদের ফিন ফুটছে চারিদিকে। এবার পাহাড়ের ওপর উঠে পড়ল রজার। তার হৃদয়টা এখন রেসের মাঠে ছোটা ঘোড়াগুলোর গতিতে ছুটছে। গোটা শরীরটাই যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর পাটা তো যেন অবশ হয়ে গেছে। সেটার কোনো সার আর রজার পাচ্ছে না। একদিক থেকে ভালোই হয়েছে, যন্ত্রণাটা একটু হলেও কমেছে। তলা থেকে পাহাড়টাকে দেখে সে যতটা কষ্ট হবে ভেবেছিল, কষ্ট তার থেকেও কয়েক হাজার গুণ বেশি হয়েছে রজারের। কতবার যে সে নরম মাটিতে পা দিয়ে হড়কেছে তার ঠিক নেই। অনেক ওপর থেকে পড়তে পড়তেও নিজেকে সামলেছে যা হোক করে। সব থেকে কষ্ট হয়েছে শেষের টুকু উঠতে। শরীরের শেষ শক্তিটুকু খরচ করতে হয়েছে তাকে, কিন্তু তাও সে উঠেছে। যা ভেবেছিল তা করে দেখিয়েছে। এখন ঠান্ডা সামুদ্রিক হাওয়া তার গোটা শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। এই দ্বীপটার চারদিকে উঁচু উঁচু পাহাড়, তাই হাওয়াটা তেমন একটা গায়ে লাগে না। মন খুলে এখন সে তার সারাটা শরীরে এই ঠান্ডা হাওয়াটা মাখছে। নীল বিশাল সমুদ্রটাকে রজারের এখন মনে হচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু। অন্তত এই সমুদ্রের জলে তো এবার সে ঝাঁপ দিতে পারবে। ভগবান এত কিছুর পরেও যখন তাকে টিকিয়ে রেখেছে, তাহলে এই শেষ চেষ্টাটুকু তো করতেই হবে। হাতের কবজিতে আটকানো লাইফ সেভিং ব্যান্ডটা একবার দেখে নিল সে। তারপর সোজা তাকালো সীমাহীন সমুদ্রটার দিকে। তবে বেশিক্ষণ বসে থাকতে হলো না রজারকে। একটু পরেই হেলিকপ্টারের শব্দ তার কানে এলো। এক মনে সমুদ্রের দিকে তাকিয়েছিল সে, তাই একটু চমকেই উঠল। তারপর তাকালো আকাশের দিকে। প্রচণ্ড রোদে ভালো করে তাকাতে পারল না, কিন্তু শুনে বুঝল হেলিকপ্টারটা এই দ্বীপের দিকেই আসছে। আর সময় নষ্ট না করে রজার তার পরনের ছেঁড়া কাদামাখা লাল শার্টটা খুলে লোহার লম্বা রডটার গায়ে ভালো করে জড়িয়ে নিল। তারপর সাবধানে উঠে দাঁড়িয়ে আবার তাকালো আকাশের দিকে। আর এবার হেলিকপ্টারটাকে সে পরিষ্কার দেখতে পেল। হ্যাঁ, সেটা সোজা এই দ্বীপের দিকেই আসছে। রজার রডটা উঁচু করে তুলে পতাকার মতো নাড়তে লাগলো আর চেঁচিয়ে চেঁচিয়ে বলল, হেল্প হেল্প হেল্প, আমায় বাঁচান, হেল্প। তার গলা এতটাই ধরে গেছে যে ঠিক করে শব্দ বেরোচ্ছে না। তাও রজার চেঁচিয়ে চলল। তার দুটো হাত যন্ত্রণায় শরীর থেকে আলাদা হয়ে যেতে চাইল, তবু রডটা নাড়ানো সে থামালো না। হেলিকপ্টারটা দ্বীপটার দিকে আরও এগিয়ে আসতে থাকলো। সেটা দেখে রজার আরও জোরে চিৎকার করতে শুরু করলো। পাইলটও দেখতে পেয়েছে রজারকে, কারণ হেলিকপ্টারটা দ্বীপের কাছে এসে পাক দিতে শুরু করেছে। সমুদ্রের দিকে তাকিয়েও রজার দেখল দূরে একটা সাদা বিন্দু হঠাৎ জেগে উঠেছে। রজার জানে ওটা একটা জাহাজ। আর পারল না রজার, তার হাত থেকে রডটা খসে পড়ে গেল। সেও ধপ করে বসে পড়ল মাটিতে। ক্লান্ত বিধ্বস্ত চোখে সে দেখল হেলিকপ্টার থেকে একটা দড়ি ধীরে ধীরে নেমে আসছে তার দিকে। রজারও ধীরে ধীরে হাত বাড়ালো। এখানেই শেষ হতে পারত, কিন্তু এখানেই শেষ হলে একটা বিশাল রহস্য হয়তো পৃথিবীর কাছে অজানাই থেকে যেত। রজারও তার জীবনের সবচেয়ে বড় চমক পাওয়াটা থেকে বঞ্চিত হয়ে যেত। ভাগ্যদেবীও এসব জাননি। হেলিকপ্টার থেকে ফেলা দড়িটা রজার ঠিক যখন ধরতে যাবে, সেই সময় আবার প্রচণ্ড জোরে কেঁপে উঠল গোটা দ্বীপটা। এই ভূমিকম্পটা আগের সব কটার থেকে অনেক বেশি শক্তিশালী। প্রচণ্ড শব্দ করে আশপাশের পাহাড় থেকে মাটি খসে পড়তে শুরু করলো। রজার তাও দড়িটা ধরতে গেল, কিন্তু পারল না। তার আগেই ঠিক যে জায়গাটা এসে বসেছিল সেটা খসে পড়তে শুরু করলো। রজার ধরেই নিয়েছিল এটাই তার শেষ, কারণ তার শরীরে আর এতটুকুও ক্ষমতা অবশিষ্ট নেই।
তাল তাল মাটির সাথে রজার সোজা গিয়ে পড়ল বিশাল সমুদ্রের নীল জলরাশির মধ্যে। সমুদ্রেও এখন প্রচণ্ড আন্দোলন শুরু হয়েছে। বিশাল বিশাল ঢেউ জন্ম নিচ্ছে দ্বীপটার কম্পনের কারণে। রজার কিন্তু ডুবল না, লাইফ সেভিং ব্যান্ডটা কাজ করছে। জলে পড়ার পরেই সেটা তার শরীরে সেফটি জ্যাকেট হয়ে গেছে। ফলত আবার জলের ওপরে ভেসে উঠল রজার। আর সাথে সাথে সে যা দেখল তাতে তার মনে হলো তখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। রজার দেখল তার ঠিক সামনে দ্বীপটার গা ধরে হঠাৎ মাথা তুলতে শুরু করেছে আরও একটা কিছু। সে ভাবল এটাও কি কোনো দ্বীপ? তবে ভুলটা ভাঙতে বিশেষ সময় লাগলো না। একটু পরেই সমুদ্রের জল ভেদ করে রজারের একদম সামনে যে বিশাল জিনিসটা মাথা তুলে উঠল সেটাকে খুব ভালোভাবেই চিনতে পারল রজার। জিনিসটা আসলে একটা মাথা। হ্যাঁ, একটা মাথা, কচ্ছপের মাথা। সেই কচ্ছপটার বিশাল বিশাল দুটো চকচকে চোখ দেখতে পাচ্ছে সে। তার মানে এই কদিন যেটাকে সমুদ্রের গভীর থেকে হঠাৎ জেগে ওঠা একটা দ্বীপ মনে করেছিল, সেটা আসলে একটা দানবাকার কচ্ছপের পিঠ। এতগুলো বছর ধরে হাজার হাজার মানুষ তার মানে এই কচ্ছপকেই দ্বীপ ভেবে ভুল করে এসেছে। রজারের শরীরে আর একটুও জোর নেই, তাও তার গোটা শরীরে ছুটতে থাকা উত্তেজনার তীব্র স্রোতটা পরিষ্কার টের পেল সে। রজার জানে বহু কোটি বছর আগে পৃথিবীতে এমন কচ্ছপ ছিল, কিন্তু তাদের বিলুপ্তিও ঘটেছে প্রায় 1 কোটি বছর আগে। তার মানে কোনোভাবে এই কচ্ছপটা বেঁচে গিয়েছিল। তারপর থেকে এতগুলো বছর ধরে থাকতে থাকতে তার পিঠের ওপর মাটি জমতে জমতে সেটা পাহাড়ের রূপ নিয়েছে। সেই জন্যই পাহাড়ের মাটিগুলো শক্ত ছিল না, ভেজা ভেজা ছিল। কিন্তু একটা ব্যাপার রজার বুঝতে পারল না, কচ্ছপটা এতদিন কেন জলের ওপরে রইল। আর সাথে সাথে একটা ব্যাপার তার মনে পড়ে গেল, গর্তটার কথা। এর মানে জাহাজের সাথে ধাক্কা লাগায় কচ্ছপটা আহত হয়েছিল, আর ক্ষতটাও হয়েছিল সেই কারণে। ওই জন্য ওখানে রজার রক্ত আর মাংসের তাল দেখেছিল। সেটা সারানোর জন্য সে এই কদিন জলের ওপরে ছিল। তাহলে স্বীকার করতেই হয় ক্ষত দ্রুত পূরণ করার একটা অদ্ভুত ক্ষমতা কচ্ছপটার আছে। হয়তো এটাও এই প্রজাতির কচ্ছপদের একটা বিশেষত্ব। এটাই হয়তো সেই প্রাগৈতিহাসিক যুগের বিশাল দেহী কচ্ছপদের এক ও অন্তিম সদস্য, যে কালের নিয়মকে হারিয়ে সকলের নজরের আড়ালে এখনও টিকে আছে এই বিশাল পৃথিবীর বুকে। ঢেউয়ের দোলায় দুলতে দুলতে আরও কয়েকবার উত্তেজনায় কেঁপে উঠল রজার। রজারের শরীরের যা অবস্থা তাতে তার পক্ষে এতটুকু নড়াও আর সম্ভব নয়। ঢেউয়ের তালে ভাসতে ভাসতে সে এবার দেখল দূরে জেগে ওঠা বিন্দুটা বড় হতে হতে এখন স্পষ্ট। ওটা একটা জাহাজ, আর এদিকেই এগিয়ে আসছে। মাথার ওপরে হেলিকপ্টারের সংখ্যাও বেড়ে গেছে, এখন 4টে। এপারে প্রশান্ত মহাসাগর অশান্ত রূপ ধারণ করেছে। বিশাল কচ্ছপটাও এখন তার বিশাল বিশাল ডানাগুলো জলের মধ্যে নাড়তে শুরু করেছে। এতে ঢেউগুলো উত্তর উত্তর আরও বড় হয়ে উঠছে। রজারকে সেগুলো ঠেলে নিয়ে যাচ্ছে কচ্ছপটার থেকে অনেক দূরে। জলের ধাক্কা আর সহ্য করতে পারল না রজার। এবার তার দুটো চোখ ধীরে ধীরে বুজে এলো। একেবারে বন্ধ হওয়ার আগে সে দেখল বিশাল কচ্ছপটা আরও কয়েকবার তার ডানা ঝাপটালো জলে। তারপর ধীরে ধীরে পিঠের ওপর থাকা বিশাল পাহাড়গুলোকে নিয়ে নীল জলরাশির মধ্যে ঢুকে গেল। রহস্যময় দ্বীপের সেই অ্যাডভেঞ্চারের পরে আজ বেশ কয়েকটা দিন কেটে গেছে। রজারও ফিরে এসেছে তার স্বাভাবিক জীবনে। আর ফিরে এসেই সে এত বছর ধরে চলে আসা রহস্যময় সেই দ্বীপের আসল সত্য সকলের সামনে তুলে ধরেছে। লিখে ফেলেছে তার গোটা অভিজ্ঞতাটাই। পৌঁছেছে খ্যাতির শীর্ষস্থানে। ক্রিস্টিনাকেও ফিরে পেয়েছে সে। খুব তাড়াতাড়ি ওদের বিয়ে। আপাতত রজার আর ক্রিস্টিনা বসে আছে একটা বিশাল হল রুমে। চারিদিকে অনেক লোকজন, কথাবার্তা চলছে সব জায়গায়। হলের একদিকে একটা স্টেজ। সেখানে এবারে একজন কম বয়সী সুপুরুষ উঠে মাইক্রোফোনে বলল, অ্যাটেনশন প্লিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। সকলে চুপ করে সেদিকে তাকালে ব্যক্তি বললেন, আজ আপনারা সকলেই জানেন আমরা এখানে কেন একত্রিত হয়েছি। তাও আমি একবার মনে করিয়ে দিই,
আমরা একত্রিত হয়েছি মিস্টার রজার হেমসওয়ার্থের নিজের দুঃসাহসিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা একটি বইয়ের প্রকাশ উপলক্ষে। বইটির নামও আপনারা সকলেই জানেন। বইটির নাম অশান্ত প্রশান্ত। সাথে সাথে হাততালিতে ফেটে পড়ল গোটা হলটা। এতক্ষণ আপনারা শুনছিলেন সাগর ঘোষের অশান্ত প্রশান্ত উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌভিক, আর্য, তৃষা, দিব্যেন্দু, ঋদ্ধি, রুবিনা, সৌমদ্বীপ, নীল, পার্থ, শঙ্খ, সৌরভ এবং ব্রতদ্বীপ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। সমগ্র উপন্যাসের শব্দ সংযোজনে ছিল রণজয়। অন্তিম পর্বের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। সমগ্র পরিচালনা ও পরিবেশনায় টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। এই পর্বের প্রচ্ছদ নির্মাণে ছিল সৌভিক। কেমন লাগলো আজকের উপস্থাপন? যদি এই উপন্যাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার মতামত। আগামী পর্বে আরও একটি রোমাঞ্চকর দুর্দান্ত উপস্থাপনা নিয়ে আমরা ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার, শুভরাত্রি।